যে মাসিকের সময় স্পেশালি হাই প্রোটিন ডায়েট খেতে হবে, কারণ তার সেই সময় রক্তক্ষরণ হচ্ছে। তো সেই সময় তাকে আরো হাই প্রোটিন ডায়েট খাওয়ানো এবং তাকে অচ্ছুতের মতো যাতে তারা ট্রিট না করে, তাকে যাতে বাড়ির একজন সদস্যর মতোই ট্রিট করা হয়। হ্যাঁ, এবং সেই সময় তার হাইজিন মানে তার যাতে কোনো ইনফেকশন না হয় সেদিকটাও কিন্তু মাকে খেয়াল রাখতে হবে। আমি সৃজা ইন্ডিয়া থেকে সঞ্চারী, আর আজকে আমরা পেয়ে গেছি একজন গাইনোকোলজিস্ট ডক্টর মৈত্রী দাস। আমাদের মেয়েদের যে রিপ্রোডাক্টিভ সিস্টেম, সেই রিপ্রোডাক্টিভ সিস্টেমের অংশ হচ্ছে ডিম্বাশয় এবং বাচ্চাদানী বা ইউটেরাস, ভবিষ্যতে যেখানে বাচ্চা হয়। তো প্রত্যেক মেয়ের মেনার্কি বা পিউবার্টি, যেটা বয়ঃসন্ধিকাল, সেই সময় ডিম্বাশয় থেকে ডিম্বাণু বেরোয় এবং কিছু হরমোনাল চেঞ্জেস হয় ইউটেরাস বা বাচ্চাদানির মধ্যে। তার ফলস্বরূপ বাচ্চাদানির ব্লাড ভেসেল থেকে প্রত্যেক মাসে মাসে 5 থেকে 7 দিন ব্লিডিং হয়। এটা এবং ব্লিডিংটা নিজে থেকেই শুরু হয়, নিজে থেকেই শেষ হয়। মাসিকের সময় যেহেতু এতটা রক্তক্ষরণ হয়, সেই সময় কিন্তু প্রত্যেকটা মেয়ের নিউট্রিশন বা খাদ্য তালিকার দিকে আমাদের নজর দিতে হবে। সারা বছরই খাদ্য হাই প্রোটিন ডায়েট অবশ্যই খাওয়া উচিত, কিন্তু এই সময় বিশেষ করে ডাল, সয়াবিন, মাছ, ডিমের সাদা অংশ এবং চিকেন, এই ধরনের যেগুলো হাই প্রোটিন ডায়েট আমরা বলি, বা রাজমা, কাবলি ছোলা, যেগুলো ঘরে সাধারণভাবে রান্না করা হয়, সেগুলো একটু বেশি পরিমাণে খেতে হবে। নর্মালি যা খাওয়া হয় সেগুলো এই সময় বেশি পরিমাণে খেতে হবে। প্রত্যেক মাসে মাসে মেয়েদের হয়, এটাতে অস্বাভাবিকতার কিছু নেই, লজ্জার কিছু নেই। এই সময় প্রত্যেকটা মেয়ে, যেহেতু মেয়েরা খুব ছোট বয়সে এটা শুরু হয়, মেয়েদের যেমন এই ব্যাপারে জানতে হবে, মেয়েদের বাবা মায়েরও কিন্তু এই ব্যাপারে জানাটা খুব জরুরি এবং তাদেরকে সাহস প্রদান করাটাও জরুরি যে এই জিনিসটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, লজ্জা পাওয়ার কিছু নেই। তোমার জীবনের অংশ এটা, এটা তোমার কোনো ক্ষতি করবে না এবং এটা নর্মালি হওয়াটা খুব দরকার। এটাতে যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে সেটাতে ক্ষতি হতে পারে। এই মুহূর্তে শহর গ্রাম সব জায়গাতেই স্কুল কলেজে মেনস্ট্রুয়াল হেলথ সম্পর্কে যে শিক্ষা বা সেক্স এডুকেশন, সেটা কতটা জরুরি বা কতটা আমাদের ক্যারিকুলামের মধ্যে সেটাকে ঢোকানো উচিত? এই যে মেনস্ট্রুয়াল হেলথ বা সেক্স এডুকেশন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, কারণ এটা একটা মেয়ের লাইফে মানে এটা একটা ব্রেড অ্যান্ড বাটার বলতে পারি। মানে মেনস্ট্রুয়েশন ছাড়া একটা মেয়ে হতে পারে না, কিন্তু তার ব্যাপারে সেই জিনিসগুলোকে লুকিয়ে রেখে বা সেগুলোকে হাইড করা প্রত্যেকটা জায়গাতে, স্কুলে, পাবলিক প্লেসে, এটা কোনো লজ্জার ব্যাপার না। এইগুলো মেয়েদেরকে ফার্স্টে বোঝাতে হবে যে এই যে মাসিক হওয়া বা এটা তাদের কোনো লজ্জার ব্যাপার না এবং তাদের প্রপার এডুকেশন থাকাটা খুব জরুরি। সেজন্য আমাদেরও কিন্তু একটা রেসপন্সিবিলিটি আছে টুয়ার্ডস দ্য সোসাইটি, যে মেয়েদেরকে ব্যাপার, ছোট মেয়ে যারা বাড়ি থেকে সেরকম এডুকেশন পাচ্ছে না তাদেরকে বোঝানো। কারণ এটা একটা মেয়ের 12 বছর থেকে শুরু হচ্ছে, 50 বছর বয়স পর্যন্ত একটা মাসিক চলবে। সেই সময় তারা কি করবে বা কি করবে না সেটা জানানোটা খুব ইম্পর্টেন্ট। আর আমাদের বাবা মায়েদের জেনারেশন বা তারা যদি মেয়েদের কাছে ফ্রিলি ব্যাপারগুলো বোঝাতে না পারেন, তাহলে কিন্তু আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে অ্যাজ গাইনোকোলজিস্ট বা আরও যারা এডুকেটেড সোসাইটি আছে তাদেরকে বোঝানো। এবং অনেক সময়ই ইয়াং মেয়েরা তারা কিন্তু না বুঝে অনেক সমস্যা দেখা যায়, আমরা যেগুলো অনেক পাইও, এই যে টিনেজ প্রেগনেন্সি বা অন্যান্য যে সামাজিক ব্যাধিগুলো দেখা যাচ্ছে, সেগুলো কিন্তু অনেক প্রিভেন্ট করা যেতে পারে। কারণ একটা মেয়ে যদি নিজে শিক্ষিত হয়, তার শরীরের ব্যাপারে, তার বডির যে চেঞ্জেসগুলো আসছে, পিউবার্টি, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট এডুকেশন, যে একটা মেয়ের পিউবার্টিতে বা বয়ঃসন্ধিকালে কিছু কিছু চেঞ্জেস আসছে, হরমোনাল চেঞ্জেস আসছে, তার মানসিক গঠন, শারীরিক গঠনের সাথে সাথে মানসিক গঠনেরও কিছু পরিবর্তন হচ্ছে, সেইগুলোও কিন্তু তাদেরকে শেখানোটা খুব গুরুত্বপূর্ণ। যে মাসিকের সময় স্পেশালি হাই প্রোটিন ডায়েট খেতে হবে, কারণ তার সেই সময় রক্তক্ষরণ হচ্ছে। তো সেই সময় তাকে আরো হাই প্রোটিন ডায়েট খাওয়ানো এবং তাকে অচ্ছুতের মতো যাতে তারা ট্রিট না করে, তাকে যাতে বাড়ির একজন সদস্যর মতোই ট্রিট করা হয়। হ্যাঁ, এবং সেই সময় তার হাইজিন মানে তার যাতে কোনো ইনফেকশন না হয় সেদিকটাও কিন্তু মাকে খেয়াল রাখতে হবে। যে তার জামা কাপড় যেন পরিষ্কার থাকে, সে যে টয়লেট ইউজ করছে সেটা যেন পরিষ্কার থাকে, কোনো কমন ওয়াটার বডি যেমন পুকুর, সেই সময় সে যেন পুকুরে না নামে। সেটা এটার জন্য না, তারই ইনফেকশন হতে পারে, সেটা এই জন্য নয় যে সে সেই সময়টা অচ্ছুত হয়ে যাচ্ছে, বাট তারই ইনফেকশন হতে পারে কোনো কমন সোর্স থেকে। গ্রামের মেয়েদের সাথে আমাদের বেশি কাজ, তো মেয়েরা যারা, তাদের হাইজিন সম্পর্কে একদম নলেজ নেই। তো যেটা সমস্যা হয় যে পিরিয়ড যে হচ্ছে সেটা সম্পর্কে তাদের ধারণাটা খুব কম। তো এইরকম জায়গাতে কিরকম ধরনের অ্যাওয়ারনেস দরকার? মাসিকের সময় হাইজিনের দরকারটা আরো বেশি পড়ে,
কারণ মাসিকের সময় মেয়েরা আরো প্রোন টু ইনফেকশন হয়। যেহেতু রক্তক্ষরণ হচ্ছে অলরেডি আমাদের মাসিকের সময়, সেই সময় কিন্তু ইনফেকশনের চান্স অনেক বেড়ে যায়। তো অনেক সময় গ্রামের দিকে দেখা যায় যে স্যানিটারি ন্যাপকিন তারা পায় না, তারা যেটা ইউজ করে সেটাকে বলা হয় ট্যাম্পন বা কাপড়ের টুকরো। সেটা হয়তো তাদের ইকোনমিক্যালি তারা অতটা সাপোর্ট পাচ্ছে না বলে করছে, কিন্তু সেটা তারা যাই ইউজ করুক সেগুলোকে ভালো করে সাবান জলে ধুতে হবে এবং তারপরে ডেটল জলে ধুয়ে, নর্মাল জলে ধুয়ে সেগুলোকে ইউজ করা যেতে পারে। বারবার একই কাপড় ইউজ না করে চেষ্টা করা যেতে পারে যে নতুন কাপড় ইউজ করা, এবং প্রত্যেকবার ওয়াশরুমে যাওয়ার পর ভালো করে ক্লিন করা জায়গাটাকে। আর যেটা নর্মাল টাইমে আমি বলবো যে আমাদের মেয়েদের যে আন্ডার গার্মেন্টস থাকে সেগুলোকেও যাতে ভালো করে ক্লিন করা হয়। যে কোনো বাড়ির বিছানার চাদর থেকে সমস্ত জায়গায় যে টয়লেট তারা ইউজ করছে সেটা যেন সেই টয়লেট তারা ক্লিন করে ইউজ করে। কারণ কমন টয়লেট যদি দেখা যায়, গ্রামের দিকে অনেক পুকুর ইউজ করে অনেকে, পুকুরে নামা কিন্তু ওই সময় একেবারেই উচিত নয়। এখন তো যেহেতু প্রত্যেকের বাড়িতেই টয়লেট থাকা উচিত, সেই টয়লেটও ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেই টয়লেট তাদের ইউজ করা উচিত। মেনস্ট্রুয়াল হেলথ সম্পর্কে মেয়েদের যেরকম জানা উচিত, এ বিষয়ে বাড়ির ছেলেদের কতটা নলেজেবল হওয়া উচিত? কারণ একটা জিনিস বলি যে আমরা যেমন সৃজা ইন্ডিয়াতে কিছু ওয়ার্কশপ করছি, যেখানে আমরা আমাদের যে মেল স্টুডেন্ট ছেলেরা যারা আছে তাদেরকে আমরা ইনক্লুড করছি, এবং তারপর দেখা যাচ্ছে যখন ফলো আপ কোশ্চেন হচ্ছে তারা কিন্তু যে অ্যান্সার দিচ্ছে যে হ্যাঁ এটাতে এরকম হওয়া উচিত বা হওয়া উচিত না। তো এটা আমাদের একটা মনে হয়েছে যে ইনক্লুসিভ ব্যাপারটা থাকা উচিত। তো এই বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, ছেলেরা দে কন্ট্রিবিউট 50% অফ দ্য সোসাইটি, এবং একটু ব্যাকওয়ার্ড সোসাইটিতে যেটা দেখা যায় যে ছেলেরাই হচ্ছে ফ্যামিলির হেড অফ দ্য মেম্বার, সেটা আমি যদি স্বামী ধরি, ভাই ধরি, যাই ধরি। সুতরাং মেয়েদের তারা একটা ফরেন ক্রিয়েচার বলে ট্রিট না করে তারা যদি তাদেরকে তাদের সবকিছু, মেয়েদের যে শারীরিক চেঞ্জ হচ্ছে মাসিকের সময় প্রত্যেক মাসে মাসে, সেটাকে তারা যদি অ্যাকসেপ্ট করে নেয়, আমার মনে হয় সেটা মেয়েদের জন্য সুবিধা হবে, মেয়েরাও অনেক ফ্রি হবে। এই যে আপনি বললেন যে মাসিকের সময় তারা একটা মাসিকটাকে একটা অচ্ছুত ভাবে ধরা হয়, গ্রামে অনেক জায়গাতে আছে যে মাসিক হচ্ছে মানে মেয়েরা রান্নাঘরে ঢুকতে পারবে না, মেয়েরা পুজো দিতে পারবে না। এই ধারণাগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, কারণ একটা মেয়ের বডি বা শরীরের একটা অংশ হচ্ছে ইউটেরাস, সেখান থেকে মাসে মাসে একটা ব্লিডিং হচ্ছে। সেই জন্য সেই মেয়েটিকে অচ্ছুত করে দেওয়া বা বাড়ির বাকি কোনো কাজে অংশগ্রহণ করতে না দেওয়া, বা ছেলেদেরও মেয়েদের ওই সময়টাতে একটা অচ্ছুতভাবে ট্রিট করা, সেটা কিন্তু সেইটা করলে কোনো দিনই মানে সমাজ কিন্তু আগে এগোবে না। ছেলেরা যেহেতু মোস্ট অফ দ্য ক্ষেত্রে আর্নিং মেম্বারও হয় ফ্যামিলি, ছেলেদেরও যদি এই স্যানিটারি ন্যাপকিন, হাইজিন, টয়লেট ইউজ এইসব ব্যাপারে মেয়েদের শরীর, তাহলে তাদের আগ্রহটাও কমবে, তাদের একটা ছেলেদের অযাচিত কিউরিওসিটি থাকে। মানে অনেক সময় দেখা যায় যেখানে কো এডুকেশন সিস্টেম স্কুলগুলো হয়, তাদের ছেলেরা হয়তো খুব অযাচিত কিউরিওসিটি, তারা বাইরে থেকে তারা জানতে পারছে না যে অ্যাকচুয়ালি মেনস্ট্রুয়েশনটা কি, তাদের একটা কিউরিওসিটি থেকে যাচ্ছে। সেই কিউরিওসিটিটা আগেই এডুকেট করে তাদেরকেও বোঝানো হোক যে এটা মেয়েদের একটা শরীরের অংশ, এবং তারাও তাহলে সেই ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করতে পারবে। শারীরিক বিকাশ বা মানসিক বিকাশের জন্য এই খেলাধুলাটা অ্যাজ আ ডক্টর আপনি কিভাবে দেখেন যে কতটা দরকার? খেলাধুলো ছোট থেকে ভীষণ গুরুত্বপূর্ণ। এখন যেটা আমাদের ওয়ার্ল্ডে ওয়ান অফ দ্য লিডিং প্রবলেম, সেটা হচ্ছে চাইল্ডহুড ওবেসিটি। যেটা দেখা যায় যে ছোটবেলা থেকে মানে বাচ্চাদের ওবেসিটি মানে হচ্ছে অতিরিক্ত ওজন। সুতরাং খেলাধুলো বা যে কোনো ফর্ম অফ এক্সারসাইজ, যে কোনো শারীরিক ব্যায়াম, যেমন বোন গ্রোথ, মাসেল গ্রোথ, সব কিছুতে হেল্প করে। তার গোটা শরীরে সমস্ত হজম থেকে শুরু করে সব কিছুতে লাভ হয়। প্রত্যেক দিন প্রতিটি মানুষের 30 মিনিট 30 মিনিট করে অ্যাটলিস্ট 7 দিনের মধ্যে অ্যাটলিস্ট 6 দিন 30 মিনিট করে ব্যায়াম করা উচিত, যে কোনো শারীরিক ব্যায়াম। এবং মাসিকের সময় যদি কারোর না অতিরিক্ত ব্লিডিং হয়, অতিরিক্ত রক্তক্ষরণ হয়, তাহলে সমস্ত মেয়ে তারা নিশ্চয়ই তারা খেলা বা খেলাধুলো এক্সারসাইজ চালিয়ে যেতে পারে একটা নির্দিষ্ট টাইম। অবশ্যই তার শরীরে যদি কোনো কষ্ট হয়, কোনো অসুবিধা হয়, অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়, তখন নয়, বাট নর্মালি তারা নিশ্চয়ই খেলাধুলো করতে পারে। এবং খেলাধুলোর গুরুত্ব অপরিসীম। বোন গ্রোথ, মাসেল গ্রোথ এবং মেন্টাল ওয়েলবিং সবকিছুতেই কিন্তু খেলাধুলোর গুরুত্ব আছে। যে মহিলাদের ফুটবল খেলা বা সাইকেল চালানো নিয়ে এরকম কিছু কথা শোনা যায় যে এগুলো করলে তাদের ভার্জিনিটি লস হতে পারে বা পেটে বল লাগলে বাচ্চা হবে না, এই ধরনের কথা শুনতে পাওয়া যেত। এগুলো সম্পর্কে আপনি কি বলবেন যে ডক্টর হিসেবে? এগুলো খুবই বড় মিথ বা এগুলো খুবই ভ্রান্ত ধারণা।
সাইকেল চালালে আমাদের ভার্জিনিটি বলতে যেটা বোঝায় যে আমাদের হাইমেন বলে একটা পর্দা থাকে, যেটা ফুটো হয়ে যাওয়া, সেটাকে লস অফ ভার্জিনিটি বলে। অনেকের জন্মগতভাবেই ওই পর্দাটা থাকে না। হ্যাঁ, তো সুতরাং ফুটবল খেলা, সাইকেল চালানো, এইটাতে ভার্জিনিটি লসের সাথে কোনো সম্পর্ক নেই। আর পেটে বল লাগলে বাচ্চা আসে না, এটাও খুবই ভ্রান্ত ধারণা। আমাদের নানা কারণে আঘাত লাগতে পারে, সেই আঘাতের জন্য অন্যরকম কোনো অর্গান ইনজুরি হতেই পারে, কিন্তু পেটে ফুটবল খেলার সাথে বা সাইকেল চালানোর সাথে ভার্জিনিটি লস হওয়া বা বাচ্চা না হওয়ার কোনো সম্পর্ক নেই। বরং এইগুলোকে আমি যদি ওয়ান ফর্ম অফ এক্সারসাইজ বা ব্যায়াম হিসেবে কনসিডার করি, সেগুলো একটি মেয়ের জন্য খুবই জরুরি। তার ওজন যেমন ঠিক থাকবে, তার রক্ত চলাচল বডিতে ভালো থাকবে, তার বোন গ্রোথ, মাসেল গ্রোথ সব খুব ভালো হবে। সুতরাং নিশ্চিন্তভাবে সাইকেল চালানো বা ফুটবল খেলতে পারে মেয়েরা, তাতে তাদের ভার্জিনিটি লসও হবে না এবং তাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমেও কোনো সমস্যা দেখা দেবে না। অ্যাথলেট বা খেলোয়াড়দের ক্ষেত্রে যেটা অনেক সময় দেখা যায় যে দীর্ঘদিন খেলাধুলো করতে করতে বডিতে হরমোনের মাত্রাগুলো একটু পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে অ্যামেনোরিয়া বা মাসিক বন্ধ হওয়ার কখনো কখনো, নট অলওয়েজ, মানে সব সময় নয়, কারুর ক্ষেত্রে মাসিক বন্ধ হতে পারে কখনো কখনো। সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, খেলাধুলো ছেড়ে দেওয়ারও কোনো কারণ নেই। ডাক্তারের পরামর্শ নিয়ে তারা নিশ্চয়ই খেলাধুলো কন্টিনিউ করতে পারে, কারণ খেলাধুলোটা এখনকার দিনে বিনোদনের জন্য শুধু নয়, এটা কিন্তু একটা মেয়েদেরকে সামাজিক স্বীকৃতিও দিচ্ছে এবং অনেক ক্ষেত্রে তাদের রোজগারেরও রাস্তা হিসেবে দেখা দিচ্ছে। সুতরাং খেলাধুলো অবশ্যই চালিয়ে যেতে হবে। তার সাথে যদি এরকম কোনো মাসিক কম হচ্ছে মনে হয় বা মাসিক বন্ধ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে। স্যানিটারি ন্যাপকিন ইউজ করার পর ডিসপোজাল, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এইগুলো কিন্তু একটা ইনফেকশনের সোর্স। এটা গ্রামে বা যে কোনো ক্ষেত্রে দেখা যায় যে কোনো জন্তু জানোয়ারে টেনে টেনে নিয়ে যাচ্ছে রাস্তাঘাটে, এটা খুবই কমন একটা সিনারিও। সেই জন্য প্রত্যেকবার স্যানিটারি ন্যাপকিন ডিসকার্ড করার পর বা ইউজ করার পর একটা নির্দিষ্ট জায়গায় জমা করতে হবে এবং মাসিক শেষ হয়ে যাওয়ার পর সেই সমস্ত স্যানিটারি ন্যাপকিনগুলো গ্রামের দিকে প্রেফারেবলি একটা জায়গায় গর্ত করে সবাই একই জায়গায় ডিসপোজ করলে এই যে ইনফেকশনটা, এটা কন্ট্রোল করা পসিবল হবে। কারণ একটা জায়গায় ডিসপোজ করলে সেখানেই সবাই এসে ফেললো, সেইটা হলে কি হবে যে কোনো রকম ভাবে এদিক ওদিক টেনে নিয়ে যাওয়া বা পুকুরে পড়ে যাওয়া বা কমন কোনো ওয়াটার বডিতে পড়ে যাওয়া, সেগুলো হবে না। সেগুলো হলে অনেকটা বেটার। আর স্যানিটারি ন্যাপকিনের যে অল্টারনেটিভ, সেটা একটা হচ্ছে মেনস্ট্রুয়েশন কাপ, সেটা হচ্ছে রিইউজেবল। কিন্তু মেনস্ট্রুয়েশন কাপ ইউজ করার সময় আমাদের রিইউজেবল মানে আমি একটাই কাপ বারবার ইউজ করতে পারি, এবং সেটা ইউজ করার সময় আমাদের যেটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু ঠিক সময়ে ধুতে হবে, পরিষ্কার করতে হবে, গরম জলে ফোটাতে হবে, স্টেরিলাইজেশনটা ঠিক করে করতে হবে, না হলে কিন্তু এখান থেকে ইনফেকশন ছড়ানোর চান্সটা অনেকটা বেড়ে যায়। আন্তর্জাতিক নারী দিবস আমরা প্রতি বছর পালন করছি। তো বর্তমান যুগের যে পরিস্থিতি, বর্তমান সময়ের সাপেক্ষে যদি আমরা দেখি যে এটা কতটা রেলিভেন্ট আমাদের জীবনে, কতটা প্রাসঙ্গিক। নারী দিবস একদিন করে পালন হচ্ছে, সেটা তো খুবই ভালো, মানে আমি সেটাকে কখনোই ডিসক্রেডিট করছি না, অবভিয়াসলি ভালো। কিন্তু সারা বছর একটা এই যে ফিমেল ফিটিসাইড কিন্তু এখন ইন্ডিয়াতে বা কন্যা ভ্রূণ হত্যা, এটা নিয়ে যে এত অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হচ্ছে, আস্তে আস্তে কিন্তু সেই রেটটা কমছে। বাবা মায়েদেরও বুঝতে হবে যে একটি মেয়েকে একদিন নয়, সারা বছর তাদের খাওয়া দাওয়া, তাদের শরীর, তাদের শারীরিক সমস্যা, তাদের মানসিক সমস্যা এবং তাদের পড়াশুনো, সমস্ত দিকে নজর দিলে একটা মেয়ে কিন্তু একটা ছেলের তুলনায় কোনো অংশে কম নয়। তারা বড় হবে আস্তে আস্তে, তারা যদি শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ থাকে, তারাও কিন্তু পরিবারের জন্য একই রকম ভাবে হেল্পফুল বা পরিবারের জন্য একই রকম ভাবে ইম্পর্টেন্ট হতে পারে যেমন একটি ছেলে। এবং 365 দিনই যদি আপনি একটি চারা গাছকে যেমন জল দিলে সেই গাছটা আস্তে আস্তে বড় হয়, 365 দিন যদি আপনি আপনার বাড়ির মেয়েকে সমস্ত রকম ভাবে সাহায্য করেন, তাহলে সেও একদিন কিন্তু এই সমাজের একজন বিশেষ ব্যক্তি অবশ্যই হতে পারে।